চিত্তচিরে চৈত্র মাস। পর্ব সংখ্যা ১৬। লেখনীতে মম সাহা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। চিত্রার চোখে রাজ্যের বিস্ময়। ওহি আপা তার ফুলের টব ভেঙেছে, সে যেন বিশ্বাসই করতে পারছে না। ওহি আপা হলো গিয়ে নরম মানুষ, তার দ্বারা এই শক্ত কাজ সম্ভব? ওহির দৃষ্টি তখনও পার্কের আশপাশ বুলাতে ব্যস্ত। চিত্রার বিস্ময় মাখা মুখ পানে সে একবারও ফিরে তাকায়নি। চোখের সাথে চোখ মেললে যেন সে কত কথা বলতে পারবে না। এতদিনে জমানো কথার প্রজাপতিদের আজ উড়িয়ে দিতে হবে। কথা জমিয়ে রাখলে তার মনের ওপরে অত্যাচার চালানো হয়। অথচ ওহি নিজের মনের ওপর সে অত্যাচার করে যাচ্ছে দিনের পর দিন। আজ না হয় অত্যাচারের সমাপ্তি ঘটুক। ছোট্ট একটা শ্বাস ফেলল ওহি। ধীর কণ্ঠে বলল, ভাবিস না তোর ওপর হিংসে থেকে করেছি এসব। তোর ওপরে হিংসা করার কিচ্ছু নেই, বরং মায়া করার মতন বহু কিছু আছে। তবে আমার মায়া কম। কাকপক্ষীতে ছিঁড়ে খেয়েছে মায়া। ওহি আপার কথার আগামাথা কিছুই বোঝেনি চিত্রা। কেবল ফ্যাল ফ্যাল নয়নে চাইল। কথা বলার শক্তিও যেন সে হারিয়েছে। ওহি আপা কি বলছে? ওহি আপা কি জানে? আপা, তুমি ঠিক আছো? চিত্রার প্রশ্নে আকাশ ছোঁয়া বিস্ময়। ওহি কিঞ্চিত হাসল, মাথা নাড়িয়ে বলল, আছি ঠিক। তোকে আজ কিছু ঠিক কথা বলবো চিত্রা। অনেকগুলো বছর এ কথা কাউকে বলা হয়নি। এই লজ্জা, এই আধারে জীবনের গল্প কাউকে জানানো হয়নি। আজ তুই শুনিস সেই গল্প। ওহি আপার মৃত্যুর গল্প শুনে নিস খুব যতনে। কেউ তো আর জানল না এই ওহির ছিন্ন বিচ্ছিন্ন মনের কথা। চিত্রা কেবল অপলক তাকিয়ে রইল ওহির দিকে। আপাকে আজ ঠিক চেনা যাচ্ছে না। কেমন অপরিচিত একটা আদল ভেসে উঠেছে। এটা কি সত্যিই ওহি আপা? আরে সওদাগর বাড়ির নক্ষত্রমালা যে, তা তোমরা এখানে? পুরুষালী কণ্ঠে দুই বোনের কথার খেই হারালো। দুইজনই তাকালো তাদের ডান দিকে দাঁড়িয়ে থাকা পুরুষটার দিকে। এলোমেলো চুল, টি শার্ট এঁটে সেটে থাকা শরীর, কাঁধে ব্যাগ আর ক্লান্ত মুখশ্রীর বাহারের দিকে। চিত্রা এবং ওহি দুজনে অবাক হলো বাহার ভাইকে দেখে। এ সময় এখানে বাহার ভাইকে আশা করেনি তারা। বসা থেকে দুজন উঠে দাঁড়ালো। ওহি অবাক কণ্ঠে বলল, বাহার ভাই আপনি? হ্যাঁ আমি। তা তোমরা দুজন এখানে কি করছো? তোমাদের তো এইসব জায়গায় তেমন দেখা যায় না। আসলে চিত্রা ফুচকা পছন্দ করে তো, তাই এসেছিলাম ফুচকা খাওয়াতে। ওহির উত্তর শুনে চিত্রা গোল গোল চোখে তাকিয়ে রইল ওহির দিকে। ওহি আপা বানিয়ে বানিয়ে কথা বলতে জানে, এটাও চিত্রার জানা ছিল না। আজ একের পর এক চমক দিচ্ছে ওহি আপা। বাহার এগিয়ে এসে ধপ করে বেঞ্চটাতে বসে পড়ল। আর মোড়া ভেঙে বলল, তা বেশ ভালো তো। তোমাদের মধ্যে এত মহাব্বত তো ঠিক দেখা যায় না। একেবারে ধূমকেতুর মতন। কথা শেষ করে হাহা করে উদ্ভটভাবে হেসে দিল বাহার ভাই। বাহার ভাইয়ের অদ্ভুত হাসির সাথে তাল মেলালো ওহিও। অথচ এমন একটা বিদঘুটে ঠাট্টা অন্য কেউ করলে ওহি আপা তাকে এক্ষণেই উচিত জবাব দিয়ে দিত। চিত্রা কেবল দেখে গেল ওহি আপা আর বাহার ভাইয়ের কাণ্ড। তন্মধ্যে ফুসকার প্লেট হাজির হলো। ওহি নিজের ব্যাগ থেকে টাকা বের করে দোকানদারকে দিয়ে এসে বাহারের সামনে দাঁড়ালো। বেশ ব্যস্ত কণ্ঠে বলল, আপনি কি এখন বাড়ি যাবেন বাহার ভাই? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। তাহলে চিত্রাকেও সাথে নিয়ে যাবেন প্লিজ। আসলে আমার একটা দরকারি কাজ আছে তো, এখনই যেতে হবে। ওহির অনুরোধে বাহার ভাই একবার চিত্রার দিকে তাকালো। চিত্রা এতক্ষণ তার দিকে তাকিয়েছিল বিধায় দুইজনেরই চোখে চোখ পড়ল। বাহার সাথে সাথে চোখ ঘুরিয়ে নিলেন। এতে ছোট হয়ে এলো চিত্রার মন। কারণ সে জানে বাহার ভাই কখনোই রাজি হবে না। কিন্তু চিত্রাকে অবাক করে দিয়ে বাহার বলল, কোলে করে নিয়ে যাব নাকি কাঁধে করে? বাহারের উদ্ভট কথার ভঙ্গিতে আবারও হেসে ফেলল ওহি। মুখ চেপে বলল, আপাতত রিক্সা করে নিলেই হবে। চিত্রা মুখ ফুলালো। আর চোখে ওহির দিকে তাকিয়ে বলল, আপা, তোমার না এখন বাড়ি যাওয়ার কথা? তাহলে এখন আবার কোথায় যাবে তুমি? ওহি চিত্রার কাছে গেল। চিত্রার হাতে কিছু টাকা গুজে দিয়ে প্রায় ফিসফিস করে বলল, দরকারি কাজে যাব। টাকাটা রাখ, রিক্সা ভাড়া দিয়ে দিস। বাহার ভাইয়ের কাছে মনে হয় টাকা নেই। চিত্রা কেবল আহাম্মুকের মতো মাথা দুলালো। ওই ততক্ষণে ঝড়ের গতিতে তাদের সামনে থেকে চলে গেল। যেন তার কাজটা কত জরুরি। এখন না গেলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কোলাহলপূর্ণ রাস্তা একদম একা হেঁটে যাচ্ছে ওহি। তার কোনো গন্তব্য নেই, না আছে নির্দিষ্ট জায়গা। কেবল বাহার ভাই আর চিত্রাকে একটু একা ছাড়ার জন্যই এই মিছে অজুহাত। আর কেউ জানুক আর না জানুক, সে তো জানে বাহার ভাইয়ের গিটারের করুণ সুরের কথা। মাঝরাত্তিরে বাহার ভাইয়ের দীর্ঘশ্বাসের কথা। সেখানে যদি চিত্রা এসব দূর করার চাবিকাঠি হয়,
তাহলে তো আর মন্দ হয় না। সবাইকে কি আর এক জন্মে পাওয়া হয়? বাহার ভাই না হয় ওহির এক জীবনের অপ্রাপ্তি হয়ে রইল। এই যে মিস, শোনেন প্লিজ, সিঙ্গেল আছেন কি? ওহির ধ্যান ভাঙল। মনে হলো তাকে উদ্দেশ্য করে যেন গানটা গাইল। পথচারীর কয়েকজন আর চোখে চাইল। ওহি পেছন ঘুরে তাকাতেই খুব স্বল্প পরিচিত মুখটা ভেসে উঠল। ওহি অবাক কণ্ঠে বলল, আপনি? গানটা কি আপনি গাইলেন? সুন্দর দেখতে সুঠামদেহী পুরুষটা মুচকি হাসল। মাথা ঝাঁকিয়ে বললেন, হ্যাঁ মিস, আমিই গাইলাম। ওহির চোখে মুখে বিস্ময় ছড়িয়ে পড়ল। বিস্মিত কণ্ঠে বলল, আপনি কি আমায় চিনতে পারেননি? ভদ্রলোক এগিয়ে এলো। মিষ্টি হাসি দিয়ে বলল, চিনব না কেন? গত পরশুদিনই তো দেখলাম আপনাকে। কালো জামা পরনে, গোল গোল চশমায় মিষ্টি দেখতে মেয়েটা। লোকটার কথার ধাঁচ পছন্দ হলো না ওহির। এমন একটা ছেলের জন্য কিনা চাচা চিত্রার বিয়ে ঠিক করেছে। ছেলেটা কেমন গায়ে পড়া গোছের। ওহির চোখ মুখ কুঁচকানো ভঙ্গিমা দেখে নওশাদ হয়তো কিছু আন্দাজ করলো। তাই তো বেশ ঠাট্টার স্বরে বলল, আপনি কি আমায় চরম অভদ্র ভাবছেন মিস? ওহি নিজেকে সংযত রাখার চেষ্টা করে বেশ ভদ্রভাবে বলল, দেখুন মিস্টার, আপনার সাথে আমাদের পরিবারের একটা সুন্দর সম্পর্কের কথা হচ্ছে, তাই আপনার কাছ থেকে এমন আচরণ আশা করছি না। সুন্দর সম্পর্কে ঠাট্টা করা কি নিষেধ? চলুন হাঁটতে হাঁটতে কথা বলা যাক। নওশাদ ছেলেটাকে কখনোই অভদ্র মনে হয় না, বেশ ভদ্রই মনে হয়। তবু আর অহেতুক ঠাট্টাটা ওহির পছন্দ হয়নি। কিন্তু ভদ্রতার খাতিরে সে পা মেলালো। ওহিকে হাঁটতে দেখে মিষ্টি হাসল নওশাদ। ক্ষীণস্বরে বলল, আপনাকে নিয়ে হাঁটা হবে মোর শত আলোকবর্ষ পথ। রিকশায় হুড উঠানো। গতি মাধ্যম চলছে অনবরত। পাশাপাশি বসে আছে চিত্রা আর বাহার ভাই। চুপচাপ, স্তব্ধ। অন্য সময় হলে চিত্রায় কত কথার ঝুড়ি নিয়ে বসতো, কিন্তু আজ তার মনে ভীষণ শোক। কথা বলা যাবে না। আরে পাষাণ্ড পুরুষের সাথে তো আরো আগে কথা বলবে না সে। রাস্তার দুই সারিতে কৃষ্ণচূড়ার গাছের মেলা। কি সুন্দর লাল টুকটুকে ফুল হাসছে অনবরত। রিকশায় ক্রিং ক্রিং শব্দ। নীরবতা ভাঙল বাহার। বরাবরের মতো গাছাড়া ভাবে বলল, তা রঙ্গনা, মিষ্টি তো খাওয়ালে না? চিত্রা অসহায় দৃষ্টিতে তাকালো। লোকটা তাকে খুঁচিয়ে কি মজা পায়? হৃদয়ের যারা বাড়িয়ে কি তৃপ্তি মেলে লোকটার? ছোট্ট একটা শ্বাস ফেলে সে। বুকের ভেতরে ভারী ভারী হয়ে ওঠে কষ্টরা। লোকটার সাথে কথাই বলবে না সে। আচ্ছা, এবার বাহার বলল, অভিমান জমিয়ে রেখে লাভ কি? আমরা বাঁচবই বা কতদিন? বাহার ভাইয়ের গম্ভীর্য স্বর কাঁপন ধরালো চিত্রার চিত্তে। হুট করে তাকাতেই দুজনের চোখে চোখ পড়ল। সময়টা প্রয়োজনের তুলনায় বেশ মধুর হলো। নিঃশ্বাসের গতি বেড়ে গেল অপ্রত্যাশিতভাবে। লজ্জারা খেলা করল সর্বাঙ্গে। চিত্রাস চোখ সরিয়ে নিল। বাইরের দিকে দৃষ্টি নিবদ্ধ করতে করতে বলল, অভিমান অভিযোগ নেই আমার। না থাকাটাই স্বাভাবিক। পরমানুষের প্রতি অভিমান রাখতে নেই রঙ্গনা। বাহারের কণ্ঠে তুমুল গভীরতা। কথার এমন তীক্ষ্ণতায় অভিমান করল অষ্টাদশের হৃদয়। ঠোঁট ফুলিয়ে টলমল করে উঠল চক্ষুদয়। বাহার ছোট্ট ধমক দিল। গভীর কণ্ঠে বলল, এই মেয়ে, কথায় কথায় কান্না করার স্বভাবটা বদলাও। কান্নাকে সস্তা বানিও না। নিজের সবটা সত্তাকে সবচেয়ে মূল্যবান রাখার চেষ্টা করো। হোক কান্না কিংবা হাসি। আমি আপনার সাথে রাগ করেছি বাহার ভাই। তো রাগ করেই থাকো। আমি কি তোমার রাগ ভাঙাতে এসেছি? বাহারের গা ছাড়া ভাবে চিত্রা গাল ফুলিয়ে বসে রইল। বাহার ভাই পকেট থেকে সিগারেট বের করে জ্বালাতে জ্বালাতে বলল, তোমায় জ্বালাতে এত সুখ লাগে কেন? তোমায় জ্বালাতে এত সুখ লাগে কেন? কোনোদিন যেন যেচে জ্বালাতে এসে ছাই হয়ে যায়। আপনি জ্বালালে ছাই হতেও রাজি। শুনো রঙ্গনা, অনুভূতির এমন প্রকাশ্যে বর্ণনা আমার পছন্দ না। অনুভূতি গোপনে রাখতে হয়, তবেই না মূল্যবান হবে। আহারের কথায় অপমানিত হলো চিত্রা, সাথে তাজ্জবও বনে গেল। ততক্ষণে রিকশায় এসে থেমেছে বাড়ির সামনে। চিত্রা ভাড়া মিটিয়ে দিতে দিতে বলল, আর অনুভূতি মেরে ধরবো না বাহার ভাই। সবাই তো সবটা মূল্য দিতে জানে না। আমি ভুলেই গেছিলাম। চিত্রার তীক্ষ্ণ কথাতে হেলদোল হলো না বাহারের। সে বরং বেশ গা ছাড়া ভাবেই বলল, এই যে মেয়ে রঙ্গনা, তোমার মুখে অভিমান মানাই, অভিযোগ না। চিত্রা ততক্ষণে বাড়ির ভেতরে চলে গেছে। বাহার ছোট্ট একটা শ্বাস ফেলে। দীর্ঘশ্বাসের হাহাকার ভেসে গেল তার সাথে। আজ টিউশনিটাও চলে গেছে। এমন মানুষের প্রেমে মত্ত হওয়া মানাই, যার বাঁচা মরারই ঠিক নেই। আফসোসগুলো সে হাওয়ায় মিলিয়ে গান ধরে।
জীবন দিলা কাঞ্চা বাঁশের খাঁচারি মতো, যত্ন নেওয়ার আগে তাহা ভাঙে অবিরত, দয়াল ভাঙে অবিরত। আজ সারাদিন দেখা মেলেনি মুনিয়া বেগমের। প্রথমে সবাই ভেবেছিল রাগ করে হয়তো দৌড় দিয়েছেন, কিন্তু যখন দরজার সামনের পর্দা সরালো তখন দেখা গেল দরজা বাহির থেকে আটকানো। দরজা খুলে ভেতরে যেতে শূন্য রুমখানি জানিয়ে দিল মুনিয়া বেগম নেই। বিছানার কিনারায় সাদা একটা চিরকুট।